শুরুতে জানিয়ে দেব কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া, নিহত 2। জানিয়ে দেব কুরস্ক অঞ্চলের সম্মুখ যুদ্ধে ৩৮,০০০ রুশ সৈন্য নিহত, দাবি ইউক্রেনের সেনাপ্রধানের। এরপরে জানিয়ে দেব শেষ দিন পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। সর্বশেষ জানিয়ে দেব আল জাজিরা টিভি সম্প্রচার বন্ধ করল ফিলিস্তিনি কর্তৃপক্ষ। কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া, নিহত 2। 2025 সালের প্রথম প্রহরে রাশিয়ার কিয়েভের কেন্দ্রস্থলে বিমান হামলা চালিয়েছে, এতে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় মস্কোর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইউক্রেনীয় কর্মকর্তারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নববর্ষের বার্তায় যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতির কয়েক ঘন্টার মধ্যেই তার দেশের রাজধানীর কেন্দ্রে বিরল এই হামলা হলো। জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে হামলায় 2 জন নিহত এবং 6 জন আহত হয়েছেন। ধ্বংস অবশেষের নিচ থেকে 4 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন ক্ষয়ক্ষতি পূরণে মূলত ড্রোনের ধ্বংস অবশেষ থেকে হয়েছে, যা ইঙ্গিত করে যে ড্রোনগুলো মাঝ পথেই আটকানো হয়েছিল। এছাড়া কিয়েভের পেচেরোকস্কি জেলায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্মকর্তারা। সেখানে প্রেসিডেন্টের প্রাসাদ এবং সরকারি কোয়ার্টার অবস্থিত। আবাসিক ভবনগুলো আঘাতপ্রাপ্ত হয়েছে এবং ইউক্রেনের কেন্দ্রীয় ব্যাংক শহরের কেন্দ্রস্থলে তাদের একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছেন। কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিয়েভের কেন্দ্রে হামলার হুমকি দিয়ে আসছিলেন। তিনি বলেছিলেন সেই হামলা হবে মার্কিন সরবরাহকৃত অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের হামলার জবাব। জেলেনস্কি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি টেলিগ্রামের এক পোস্টে বলেন, নববর্ষের রাতেও রাশিয়া কেবল ইউক্রেনকে আঘাত করার কথাই ভাবে। ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে রাতভর ইউক্রেনের উপর মোট 111টি রুশ ড্রোন ছোড়া হয়েছে, যার মধ্যে 109টি প্রতিহত বা ধ্বংস করা সম্ভব হয়েছে। গত 2 মাসে উভয় পক্ষই তাদের আকাশপথে আক্রমণ বাড়িয়েছে, যাতে যুদ্ধে আধিপত্য প্রতিষ্ঠা করা যায় এবং অন্যদিকে জানুয়ারির শেষ দিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসবেন। তিনি দাবি করেছেন ক্ষমতা পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তিনি যুদ্ধরত দেশের মধ্যে শান্তি চুক্তি করতে সক্ষম হবেন। তবে এই মন্তব্য ঘিরে কিয়েভে উদ্বেগ সৃষ্টি করেছে, কারণ এতে ইউক্রেন মস্কোর পক্ষে থাকা শর্ত মেনে নিতে বাধ্য হতে পারে। এদিকে কুরস্ক অঞ্চলে সম্মুখ যুদ্ধে ৩৮,০০০ রুশ সৈন্য নিহত, ইউক্রেনের সেনাপ্রধানের দাবি। গত বছরের আগস্টের শুরুর দিকে সীমান্তবর্তী রাশিয়ার কুরস্ক অঞ্চলে স্থল অভিযান শুরু করেছিল ইউক্রেন। এরপরে সেখানে বড় ধরনের পাল্টা অভিযান শুরু করে রাশিয়া। ইউক্রেনের সেনাপ্রধান ওলেকজান্ডার সিরস্কি বলেছেন, কুরস্ক অঞ্চলের সম্মুখ যুদ্ধে এখন পর্যন্ত ৩৮,০০০ রুশ সৈন্য নিহত এবং ১,০০০-এরও বেশি সামরিক সরঞ্জাম ধ্বংস করেছে। আজ এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট। সম্প্রতি ইউক্রেনের সেনাপ্রধান সিরস্কি রাশিয়ার কুরস্ক অঞ্চল পরিদর্শন করেছেন। সেনা সদস্যদের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন, ইউক্রেনের আগ্রাসনের সময় রাশিয়ার সামরিক বাহিনী ৭০০ জনেরও বেশি সেনাকে বন্দী করা হয়েছে। সিরস্কি বলেন, আমরা হানাদারদের ধ্বংস করতে থাকব। কে রাশিয়ান বা কে কোরিয়ার পাসপোর্টধারী তাতে কিছুই আসে যায় না, তাতে যুদ্ধ চলতেই থাকবে। কিয়েভের মতে ইউক্রেন ৬ আগস্ট কুরস্কে আশ্চর্যজনক আক্রমণ শুরু করে প্রায় ১৩০০ বর্গ কিলোমিটার এলাকা দখল করে। ওই অঞ্চলের তীব্র লড়াই অব্যাহত থাকায় ইউক্রেনের বাহিনী প্রাথমিকভাবে দখল করা অঞ্চলের প্রায় অর্ধেক নিয়ন্ত্রণ হারিয়েছে। কিয়েভ রাশিয়ার সঙ্গে ভবিষ্যতের আলোচনায় দর কষাকষির অস্ত্র হিসেবে দখলকৃত রাশিয়ান ভূখণ্ড ব্যবহার করার আশা করছে। রাশিয়াও ইউক্রেনের বাহিনীকে বিতাড়িত করতে সহায়তা করার জন্য আগস্ট থেকে প্রায় এই অঞ্চলে ১২,০০০ উত্তর কোরীয় সৈন্য মোতায়েন করছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত ২৩শে ডিসেম্বর বলেছেন, কুরস্কে তাদের হামলা ৩,০০০-এরও বেশি উত্তর কোরীয় সৈন্য নিহত বা আহত হয়েছেন। এদিকে শেষ দিন পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল তার সমর্থকদের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন। সেখানে তিনি শেষ পর্যন্ত লড়াই করে যাওয়ার অঙ্গীকার করছেন বলে আজ এক বিবৃতিতে জানিয়েছেন তার আইনজীবী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর নিশ্চিত করেছেন। ইউন তার সরকারি বাসভবনের কাছে জড়ো হওয়া কয়েকশো সমর্থকদের উদ্দেশ্যে বুধবার রাতে চিঠিতে লিখেছেন, আমি ইউটিউবে সরাসরি
আপনাদের কঠোর পরিশ্রম দেখেছি। এই দেশকে রক্ষা করতে আপনাদের সঙ্গে আমি শেষ পর্যন্ত লড়াই করে যাব। ইউনের আইনি উপদেষ্টা সিউক ডং হিউন চিঠিটির একটি ছবি রয়টার্সকে পাঠিয়েছিলেন। চিঠিটিকে প্রমাণ হিসেবে দেখিয়ে ইউনকে বিভ্রান্ত ও বিদ্রোহ সম্পন্ন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন বিরোধী দল ডেমোক্র্যাট পার্টি। তারা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ 14 ডিসেম্বর ইউনের অভিশংসনের নেতৃত্ব দিয়েছিলেন। দলটির মুখপাত্র জোয়া সুং লয়ে এক বিবৃতিতে বলেছেন, বিদ্রোহের চেষ্টা যথেষ্ট না হওয়ায় তিনি তার সমর্থকদের সংঘর্ষের দিকে প্ররোচিত করেছেন। মঙ্গলবার ইউনের গ্রেফতারের জন্য পরোয়ানা অনুমোদন করছে আদালত। ফলে দেশটিতে প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে আটক হতে যাচ্ছেন তিনি। ইউনের বিরুদ্ধে সামরিক শাসন আরোপের চেষ্টা করে রাষ্ট্রদ্রোহের নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টরা সাধারণত কিছু অপরাধমূলক অভিযোগ থেকে রক্ষা পেলেও তবে রাষ্ট্রদ্রোহের অভিযোগে কোনো ছাড় নেই। অন্যদিকে ইউনের অভিশংসন সাংবিধানিক আদালতে বিচারাধীন রয়েছে। শুক্রবার দ্বিতীয় শুনানি হবে। ইউন তার প্রেসিডেন্টের দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন এবং অর্থমন্ত্রী চই সান মক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এদিকে আল জাজিরা টিভি সম্প্রচার বন্ধ করে দিল ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ফিলিস্তিনের কাতারের আল জাজিরা টিভি সম্প্রচার স্থগিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। মূলত উস্কানিমূলক উপাদান এবং সম্প্রচারের অভিযোগে আন্তর্জাতিক এই টিভি সম্প্রচার সাময়িকভাবে স্থগিত করার দাবি করেছে তারা। যদিও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে এই সিদ্ধান্ত কার্যকর হবে না, কারণ ফিলিস্তিনিদের অংশ হলেও ফিলিস্তিন কর্তৃপক্ষ গাজা শাসন করে না। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা বুধবার বলেছে, কাতারের এই টিভি নেটওয়ার্কের উস্কানিমূলক উপাদান প্রচারের জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষ সাময়িকভাবে আল জাজিরা টেলিভিশনের প্রচার সহ ভূখণ্ডে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। বার্তা সংস্থা ওয়াফা এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি। তবে সংস্থাটি বলছে, ফিলিস্তিনের কর্তৃপক্ষের সংস্কৃতি, স্বরাষ্ট্র এবং যোগাযোগের মন্ত্রীরা যৌথভাবে আল জাজিরা বন্ধের এই সিদ্ধান্ত নিয়েছেন, কারণ তাদের দাবি কাতার ভিত্তিক এই চ্যানেলের সম্প্রচারের উপাদান প্রতারণামূলক এবং বিবাদকে বাড়িয়ে দিচ্ছে। এদিকে আল জাজিরা বন্ধের এই আদেশে বলা হয়েছে সিদ্ধান্তটি সাময়িক, কিন্তু অস্থায়ী এই আদেশ কবে শেষ হবে সেই তারিখ নির্দিষ্ট করে বলা হয়নি। ফিলিস্তিনি কর্তৃপক্ষ অবশ্য গত সপ্তাহে ইসরায়েলি অধিকৃত পশ্চিম তীরে জেনিন ক্যাম্পে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র যোদ্ধাদের মধ্যে সপ্তাহব্যাপী উত্তেজনার খবর কভারেজের জন্য আল জাজিরা সমালোচনা করেছিলেন। এক বিবৃতিতে বলা হয়েছে, আল জাজিরা বুধবারের এই সিদ্ধান্তকে অধিকৃত অঞ্চলের চলমান ঘটনা রিপোর্ট করা থেকে নিরুৎসাহিত করার একটি প্রচেষ্টা বলে নিন্দা জানিয়েছেন। এছাড়া ফিলিস্তিনি কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত প্রত্যাহার করার এবং পশ্চিম তীরের সাংবাদিকদের ভীতি ছাড়াই স্বাধীনভাবে রিপোর্ট করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছিল আল জাজিরা। অবশ্য হামাস পরিচালিত গাজার আল জাজিরা বন্ধের এই সিদ্ধান্ত কার্যকর হবে না বলে মনে করা হচ্ছে, কারণ গাজায় কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারে না